হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। জানো, অনেক দিন থেকে খুব ইচ্ছা ছিল সুন্দরবন যাব, বাবা মার সঙ্গে দেখা করব, লঞ্চে বসে ইলিশ খাবো আর প্রকৃতির একদম কাছাকাছি থাকবো। অবশ্যই সুন্দরবন চলে আসলাম সপরিবারে। কোথায় কোথায় ঘুরলাম, কি কি দেখলাম, কোথায় থাকলাম, কি খেলাম, সবটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। যাত্রা শুরু হয়েছে 25শে আগস্ট। ভোর 5:30টার সময় আলো আঁধারিতে আমরা সবাই বেরিয়ে পড়লাম। অনেক দিন পর ভোরের এই আকাশ দেখলাম, কী যে ভালো লাগছে তা কী বলবো তোমাদের। চলে আসলাম কাকিনাড়া। এখান থেকেই ট্রেন ধরে সোজা শিয়ালদা, শিয়ালদা থেকে আবার ট্রেন ধরে ক্যানিং। আমাদের প্রোগ্রামটা ক্যানিং টু ক্যানিং। শুরু হয়ে গেছে ইলশিগুড়ি বৃষ্টি। আমরা যখন ক্যানিং পৌঁছলাম তখন কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে, আর ভিজতে ভিজতে আমরা চলে গেলাম অটো স্ট্যান্ডে। কাছেই অটো স্ট্যান্ড রয়েছে, হয়তো 1 মিনিটের হাঁটা রাস্তা। 10টার মধ্যে আমরা ক্যানিং চলে আসলাম, আর এখানে অটো থেকে নেমেই দেখলাম যে আমাদের ট্রাভেলসের লোক কিন্তু দাঁড়িয়ে রয়েছে। ক্যানিং পৌঁছেই একদল নতুন অতিথির সঙ্গে দেখা হলো। দেখো তো তোমরা চিনতে পারো কি না। ওই দেখো, ওই যে দূরে হলুদ রঙের বোটটা দেখছো, ওইটা আমাদের বোট MV পঞ্চানন। ও, তোমাদের তো বলাই হয়নি, আমরা যাচ্ছি সাগর সঙ্গম ট্রাভেলসের আন্ডারে। তোমাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশন বক্সে এদের ডিটেলসটা দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। সেপ্টেম্বর মাস পর্যন্ত এদের ইলিশ উৎসবটা থাকবে। লঞ্চে ওটার সঙ্গে সঙ্গে গরম গরম লুচি, আলুর দম আর মিষ্টি, উফ কি যে লোভনীয় লাগছে, আর খিদেও তেমনি পেয়েছে। আর আপনারা এখন যে নদীটার উপর থেকে যাচ্ছেন, নদীটার নাম হলো হোগল নদী। আর আমাদের পরবর্তী টুরিস্ট স্পট হচ্ছে গোসাবা। গোসাবা একটি বাংলো আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো। ওই বাংলোটি দেখে আমরা আবার বোটে ফিরে আসবো। আর ব্রেকফাস্টের বেশ কিছুক্ষণ পরেই চলে আসলো আমুদি মাছ ফ্রাই। এখনও কিন্তু ব্রেকফাস্ট হজম হয়নি, তারপরেও এটা খেয়ে নিতে হবে, কারণ এরপর আমরা যাব হ্যামিডরোল সাহেবের বাংলোতে। আর আস্তে আস্তে কিন্তু দুপুরের লাঞ্চের টাইম হয়ে যাবে। আমরা চলে আসলাম গোসাবা হ্যামিডরোল সাহেবের বাংলোতে। যদিও একটু আগে বৃষ্টি হয়েছে, রাস্তা প্রচণ্ড কাদা, যে কারণে কিছু মানুষ গিয়েছে আর কিছু মানুষ দেখুন যে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। চলো তোমাদের একটা অন্যরকম জিনিস দেখাই। এই যে দেখেছো, কত সুন্দর না? এরকম পাখি কিন্তু আমি আগে কখনো দেখিনি, এখানে এসে প্রথম দেখলাম। এই তো এবার চলে আসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলোতে। এখানে একটা ছোটোখাটো পুকুর আছে, আর তার পাশে একটা সুন্দর বসার জায়গা করা আছে। আমরা সবাই এখানে কিছুক্ষণ বেশ বসেছিলাম। আর এখানে যে এই যে সুন্দর একটা ঘর দেখতে পাচ্ছ, এই ঘরটা কাঠের তৈরি, খুব সুন্দর দেখতে। এখানে একটা ছোটোখাটো 2-1টা দোকান রয়েছে। আমরা একটু দেখাশোনা করে আবার চলে আসলাম বোটে। আর বোটের ভেতরটা তো দেখানো হয়নি তোমাদের। এই যে দেখো বোটের ভেতরটা, বেশ অনেকগুলো ছোট ছোট বিছানা রয়েছে। তুমি তোমার সুবিধা মতন লাগেজপত্র এখানে রাখতে পারো, প্রয়োজন হলে রেস্টও নিতে পারো। আর যেহেতু প্রথম দিন, তাই আমাদের লঞ্চ এই জায়গাটায় বেশ কিছুক্ষণ দাঁড়ালো। এখানে খাবার জল, রান্নার জল এখান থেকেই নিতে হয়। এরপরে কিন্তু শুরু হলো দুপুরের লাঞ্চের টাইম। প্রথমেই একটা সুন্দর বড়সড় একটা বেগুনি দিয়েছে আর ডাল, ওটা দিয়েই খাওয়া হয়ে যায়। আর সব থেকে বড় কথা, কচুর শাকটা এত সুন্দর হয়েছে না, কি বলবো। আমাদের লঞ্চে যিনি রান্না করেছেন তার হাতে রান্না সত্যি দুর্দান্ত। সেই সঙ্গে ইলিশ পাতুরিটা আমার তো খুবই ভালো লেগেছে। আর সব থেকে বড় ব্যাপার হলো, লঞ্চে বসে সমুদ্রের ওপর দিয়ে যাচ্ছি আর তার উপর বসে খাচ্ছি, এটা আলাদা রকম ফিলিংস।
তো আমাদের দুপুরের খাওয়া শেষ করে মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যেই আমরা কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। এখানেই আমরা আজ রাত্রিটা থাকবো। এটা দয়াপুর দ্বীপ ট্রিপলিঘেরি বাজার। এই যে এটাই আমাদের হোটেল। আমাদের রুমটা একদম কিনারের দিকে পড়েছে। রুমে চলে আসলাম। আমরা 4 জন মানুষ, বেশ বড় সড়ো একটা রুম দিয়েছে আর 2টো বেড। বেশ ভালোই সুন্দর গোছানো, টিপটপ একদম। আর সবথেকে বড় কথা এসিও রয়েছে, যদি কারোর প্রয়োজন হয় তারা এসি নিতে পারবে। তো যদি এখন ঠান্ডা, আমরা এসিটা কিন্তু নিইনি। একটুখানি ফ্রেশ হয়ে আবার চলে আসতে হলো ডাইনিং হলে। এখানেই আমাদের সংস্কৃতি সন্ধ্যাটা হবে। তো আমার হাজব্যান্ড বলছে তুই পকোড়া দিচ্ছে, পকোড়াটা তুমি নিয়ে নাও। দেখো বিল্লিটা কি সুন্দর আমাদের পাশে বসে রয়েছে। দ্বিতীয় দিন ভোরবেলা, ভোর রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে জানো। আমাদের টাইম দিয়েছে সকাল 7টার সময়, বাট বৃষ্টির জন্য আমরা কেউ বার হতে পারিনি। এই এখন বৃষ্টিটা একটু থেমেছে, তাই আমরা কোনো রকম ছাতা পাতা মাথায় দিয়ে লঞ্চে চলে আসলাম। ওনারা বলছেন আপনারা একটু কষ্ট করে লঞ্চে উঠে যান, তারপরে বাকিটা আমরা ম্যানেজ করে নেব। আজকে যাব একদম সুন্দরবনের গভীর জঙ্গলে, যেখানে যদি ভাগ্যে থাকে আমরা বাঘ, হরিণ আরও অনেক পশু পাখি দেখতে পারবো। প্রথমেই চলে আসলাম সজনেখালি। যে কোনো জায়গায় গেলে একটা ট্যুর গাইড থাকলে খুবই ভালো হয়। তো আমাদের যে ট্যুর গাইড রয়েছে, হয় আমি তার আগে এগিয়ে যাচ্ছি অথবা আমি তার পেছনে পিছিয়ে যাচ্ছি। আর এখানে আমার ছোট্ট বাবুটা একটা বাঘ দেখতে পেয়েছে, বলছে মা আমি বাঘ মামার সঙ্গে ছবি তুলবো। তো সে বলছে বাঘ তোমার মামা হলো কিভাবে, সর্বনাশ। অনেক ইউটিউব ভিডিওতে দেখেছি এখানে যে ওয়াচ টাওয়ারটা আছে, এখানে একটা মৌচাক আছে। চলো আজই দেখি মৌচাকটা দেখা যায় কিনা। আর এই যে ওয়াচ টাওয়ারের উপরে কি সুন্দর যে লাগছে চারিদিকটা, একদম পুরো জলে জলে টইটুম্বুর হয়ে গেছে। এই তো আমাদের মৌচাক চলে এসছে। আর একটু বড় মৌচাক আছে, এই যে দাঁড়াও দেখাই তোমাদের। এই যে দেখো বড় একটা মৌচাক। এই বনে না জানো অরিজিনাল বাঘের মতনই একদম ডেমো করা রয়েছে। দেখলে তোমার ভয় লেগে যাবে। আমিও ভয় লেগে গিয়েছিল। আমি ভাবছি ঠাকুর বাবা, মানে ডেমো দেখতে যদি এত ভয় লাগে তাহলে অরিজিনাল না জানি কত ভয়ের। উফ, দূর থেকে বাবা ঠিক আছে আমি নমস্কার দেই। আর এই যে গাছটা দেখছো, এটা কিন্তু সুন্দরী গাছ। এই গাছের জন্য এখানকার নাম সুন্দরবন হয়েছে। আর এই যে এটা ঘড়িয়াল না কুমির তা কিন্তু জানি না। চলো এবার আমরা আবার ঘাটে ফিরে যাব। সজনেখালির এটা অন্য একটা প্রান্ত। এখান থেকে আমরা আবার আমাদের বোটে উঠব। এই যে মাটিগুলো উঁচু হয়ে রয়েছে, কি ভালো লাগছে না দেখতে। এই দেখো দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসলাম অন্য একটি খালিতে। এটা হচ্ছে সুদর্ণখালি। এখানে হচ্ছে বনবিবির পুজো হয়। এখানকার মানে যারা লোকাল রয়েছে তারা কিন্তু এই দেবতার পুজো করে। আর চলো এই দেখো আমার মেয়ে কি সুন্দর বাঘ মামার সঙ্গে ছবি তুলছে। ঠিক আছে, ছবি তোলা অবধি ঠিক আছে, ভালো লাগছে। এইবারে না আমরা কিন্তু সুন্দরবনের একদম গভীর জঙ্গলে ঢুকে গেছি। আর এই জায়গাটায় মোবাইলের কোনো টাওয়ারই ছিল না। কারোর সঙ্গে মানে প্রায় সারাদিনই আমরা কিন্তু কোথাও কোনো কানেক্ট করতেই পারিনি। এই দেখো প্রতিটা জায়গায় মাটি কীরকম উঁচু হয়ে যাচ্ছে, শ্বাসমূলগুলো বেরিয়ে যাচ্ছে, কি ভালো লাগছিল দেখতে। আর হঠাৎ জানো এই যে দেখো এদিকে না হরিণ দেখা গিয়েছে। গাড়িটাকে কিন্তু হেলাবেন না এক সাইড করে। এবার আমরা চলে আসলাম দোবাকি ক্যাম্প। তেলাপিয়া মাছ কোথায় রে?
কোথায় আচ্ছা এখানে এইটুকু এগুলো শামুক আছে লঞ্চ আছে অন্য সেই যে দীঘাতে যেগুলো আছে ওইগুলো কোনটা কোথায় এই যে সামনে গুলো এই যে লাল কাঁকড়া ওটাকেই ফোকাস বনের মধ্যে তো ওইভাবে আসলে ঘোরা যায় না, কিন্তু যেহেতু চারিদিকে কাঁটাতারের বেড়া রয়েছে, সে প্রায় 10-15 মিনিট পর্যন্ত এইভাবে হেঁটে হেঁটে তুমি বন দেখতে পারবে। বনের যেটা নিজস্ব গন্ধ রয়েছে সেটা কিন্তু তুমি এখানে আসলে পাবে। দেখো চারিদিকটা একদম পুরো জঙ্গল আর জঙ্গল। সুন্দরবন যে কত বিস্তীর্ণ অঞ্চল তোমরা এখানে আসলে বুঝতে পারবে। জানো আমাদের লঞ্চে একটা ভয়ের ঘটনা ঘটেছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরই জানো হঠাৎ করে বৃষ্টি আসলো, আকাশ কালো হয়ে গেল। আর সেই সময় আমরা যাচ্ছি পঞ্চনদীর মধ্যে, অর্থাৎ 5টা নদী যেখানে বঙ্গোপসাগরে এসে মিশেছে ঠিক সেই জায়গাটায়, ঠিক এই সময়টা। আর জানো মানে চারিদিকে ঝড় বইছে, বৃষ্টি হচ্ছে, আমাদের ড্রাইভার পর্যন্ত ভয় পেয়ে গেছে, আমরা তো সবাই ভয় পেয়ে গেছি। আর উনি বলছে মহিলারা সব নিচে চলে যান। আমরা সবাই মহিলারা নিচে চলে গিয়েছি, শুধু পুরুষরা উপরে রয়েছে। কি ভয়ানক ব্যাপার বলো তো। আমার হাজব্যান্ড তো ভয়ে না ঠাকুরের নাম জপতে শুরু করে দিয়েছিল, কিন্তু না কিচ্ছু হয়নি, ঠাকুর আমাদের রক্ষা করেছে। এই যে দেখো দূরে দেখা যাচ্ছে ওটা ঢাকার জাহাজ। আমাদের ড্রাইভার দাদা বললেন ওটা মালবাহী জাহাজ। এরপরে আমরা গেলাম পাখিরালয় ফেরিঘাটে। এখানে জানো কত সুন্দর দোকানপাট রয়েছে। আমাদের তো যেতেই ইচ্ছা করছিল না, কিন্তু আমাদেরকে বলছে যে রাত হয়ে গেলে লঞ্চ চালানো অসুবিধা হবে, সে কারণেই তেমন কিছু কেনাকাটা করতে পারিনি, চলে যেতে হলো। আর এই যে দেখো বাঘটা, আমার হাজব্যান্ডের তো খুবই পছন্দ ছিল বাঘটা, কিন্তু খুবই ওয়েট এগুলো, যে কারণে দরদাম করেও না শেষ পর্যন্ত আর নিতে পারলাম না, আফসোসটা থেকেই গেল। দেখো কি সুন্দর একটা দৃশ্য না, যেহেতু রাত হয়ে গেছে। আর রাতের এই আকাশটা, এই দৃশ্যটা আর কোনো দিন আমি পাবো না, সে কারণে তোমাদেরকেও দেখালাম। এই তো দেখো আমরা চলে আসলাম হোটেলে। আর হোটেলে এসে দেখি আজকে ঝুমুর নাচের আয়োজন রয়েছে। দেখো সবাই মিলে কি সুন্দর নাচানাচি করছে। এরপর রাত্রেবেলার ডিনারে রয়েছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। খেয়ে দে ঘুম। আজ লাস্ট দিন, হোটেলটা ছেড়ে দিয়ে আসলাম। মনটা কীরকম লাগছে। আর শুরুতেই বৃষ্টি, কোনো রকম বৃষ্টি ছাতা মাথায় দিয়ে আবার উঠে পড়লাম লঞ্চে। আজই লঞ্চের দিনটা আজই কাটলেই শেষ আমাদের ভ্রমণ। সত্যি কথা বলতে না এই 3টে দিন খুব ভালো লেগেছে। আর একটা জিনিস আমি বলবো, যারা হাউস ওয়াইফ আছো না, এই 3টে দিন কোনো রান্নাবান্না নেই, কোনো চাপ নেই, কোনো টেনশন নেই, কোনো কিচ্ছু নেই। শুধু হাত পা ছড়িয়ে সারাদিন সমুদ্রের হাওয়া খাও, খাওয়া দাওয়া করো, আনন্দ করো, প্রকৃতির কাছে থাকো। এর থেকে ভালো না আর কোনো কিছু হয় না। আমি যত জায়গায় যত ট্যুরে গিয়েছি আমার সব থেকে ভালো লেগেছে এই ট্যুরটা। আর একটা জিনিস আমি বলবো, দেখো তোমরা যেখানেই যাও না কেন কম বেশি সুবিধা অসুবিধা সব ট্রাভেলসের মধ্যেই থাকে। ছোটোখাটো অসুবিধাগুলো মানিয়ে নিলে না বেশ ভালো লাগবে তোমাদের জার্নিটা, একবার ঘুরেই আসতে পারো। একটু খেয়াল করলে দেখবে দ্বিতীয় দিন দুপুরবেলা কোনো খাবারের সিন নেই। আসলে কি হয়েছে, সেদিন আমাদের লঞ্চে রান্নার গ্যাসের পাইপটা ফেটে গিয়েছিল, যে কারণে সেই গ্যাসের পাইপ ঠিক করে রান্না করতে করতে অনেক লেট হয়ে গেছে। আর সেদিন রান্নাটাও কিন্তু অতটা ভালো হয়নি। তো তারপরেও সেই অসুবিধাগুলো আমরা সবাই মানিয়ে নিয়েছি, কেননা এরকম তো হতেই পারে, কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, এটাই ঠাকুরের কাছে অনেক শুকরিয়া জানাই। এই দেখো দেখতে আমরা চলে আসলাম লোকনাথ মন্দিরে। আর সেদিন যেহেতু জন্মাষ্টমীর পরের দিন, সেদিনটা কিন্তু প্রসাদ দেয়া হচ্ছিল।
আমার এখানে দুপুরবেলাও লাঞ্চের কোনো ভিডিও নেই। আসলে কি হয়েছে, আমার দুপুরবেলাটা কিন্তু আমি আর উনি কেউই কিন্তু লাঞ্চটা নেইনি, আমরা লাঞ্চটা প্যাক করে নিয়েছি। এটা সবাইকে দেবে কিনা জানি না, তবে আমরা বিশেষ রিকোয়েস্ট করাতে আমাদেরকে দিয়েছে। তো আমরা টুকটাক খেয়েছিলাম আর লাঞ্চটা বাড়িতে এনে সবাই মিলে ভাগ করে খেয়েছি। ঠিক 3টে বাজে আমরা ক্যানিং পৌঁছালাম। এই যে আমাদের সেই দুপুরের লাঞ্চ আমরা রাতে এখন খাচ্ছি। আর এই যে দেখছো, এরা আমার হাজব্যান্ড আর তার কলিগ যখন আগের দিন রাত্রেবেলা বাইরে বেরিয়েছিল, তো নতুন লোক দেখে না ওদের চারপাশে সব এরকম ভিড় করে দাঁড়িয়েছে। আমার হাজব্যান্ড তো ভয়ে মানে খুব করছে যে এতগুলো কুকুর না জানি কি বলবে। তো ওখান থেকেই একজন বললো কি যে কিছু একটা কিনে দিলে ওরা আবার ঠিক হয়ে যাবে। তো সেই কিনে দেওয়াতে আবার দেখি ওরা সব শান্ত হয়ে গেল। তো এই তো আজকে এই পর্যন্তই ছিল। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।